নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা খুড়া মহাশয়। সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের কাহিনী অপরিবর্তিত রেখে কিছু জায়গায় ভাষা সরল করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা খুড়া মহাশয়। শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বড় ঘরের বারান্দায় মাদুর পেতে বসে গগন চক্রবর্তী তামাক খাচ্ছেন। ঘরের মধ্যে তার বৃদ্ধ জ্যেষ্ঠ ভ্রাতাটি পীড়িত। এখনই ডাক্তার আসবার কথা আছে। এরা দু ভাই, নবীন ও গগন। গ্রামটি নৈহাটির কাছে চন্দ্রদেবপুর। এরা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ, কিন্তু শোনা যায় নাকি বৃদ্ধ নবীনের হাতে নগদ 10,000 টাকা আছে। কেউ বলে এ বাজে গুজব, কেউ বলে এ সত্য কথা, কিন্তু কেউই সে টাকা সচক্ষে দেখেনি। সে টাকা যে লোহার সিন্দুকটিতে আছে অথবা নেই, সেই সিন্দুকটি মাত্র সকলে দেখেছে। সেটি বৃদ্ধের শয়নকক্ষে অবস্থিত। বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থেকে সিন্দুকটি আগলে রাখতেন। তার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে। সে অনেকবার পিতাকে তার নিজের কর্মস্থানে নিয়ে যাবার চেষ্টা করেছে, কিন্তু বৃদ্ধ কখনো যাননি। সকলে বলে তিনি সিন্দুকটি ফেলে যেতে পারেন না। গগন চক্রবর্তী বসে নীরবে তামাক খেতে লাগলেন। ক্রমে ডাক্তারবাবুর লণ্ঠনের আলো উঠোনে পড়ল। ডাক্তারবাবু এসে বারান্দার নিচে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তী মশাই, কি খবর? চক্রবর্তী হুঁকাটি নামিয়ে রেখে বললেন, ও ডাক্তারবাবু, এসো, খবর ভালো। এখনও বেহুঁশ রয়েছেন। বড্ড জ্বরটা রয়েছে কি না, কিন্তু নাড়ি বেশ চলছে এখনও। উঠে এসো, একবার দেখো না। ডাক্তারবাবু উঠে এলেন। চক্রবর্তী হুঁকাটি সযত্নে দেওয়ালে ঠেস দিয়ে রেখে দ্বার খুলে রোগীর ঘরে প্রবেশ করলেন। ডাক্তারও তার পেছনে পেছনে প্রবেশ করলেন। পিলসুজের ওপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলছিল। একখানি লম্বা ও চওড়া তক্তপোষের ওপর মলিন শয্যায় শয়ন করে বৃদ্ধ রোগী নিদ্রা যাচ্ছেন। তার পদতলে বসে তার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুলোচ্ছে। এদের প্রবেশ করতে দেখে সাবিত্রী ঘোমটা টেনে দিল। গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করে দিলেন। ডাক্তার বৃদ্ধের নাড়ি পরীক্ষা করলেন। থার্মোমিটার দিয়ে উষ্ণতা নিলেন। পরীক্ষা শেষে বললেন, এখনও খুব জ্বর, সেই ফিভার মিক্সচারটা খাওয়ানো হচ্ছে? সাবিত্রী ঘোমটাবৃত মাথা নেড়ে জানালো, হচ্ছে। ডাক্তার বললেন, আজ সারাদিন ওইটাই দেওয়া হোক, ভোরের দিকে রিমিশন হওয়ার সম্ভাবনা। বলে ডাক্তারবাবু বাইরে এলেন। গগনচন্দ্র তাঁর সঙ্গে দরজা অবধি গেলেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, এই নবুকে খবর দিয়েছেন? না, দিইনি। কিছু ভাবনা নেই, দাদা ভালো হয়ে উঠবেন। ওরকম তো হয়ই ওর মাঝে মাঝে। ওই নবুকে খবর দিলেই এখনই খরচপত্র করে বাড়ি আসবে, তাই আর খবর দিইনি। ডাক্তারবাবু বললেন, গতিক বড় ভালো বোধ হচ্ছে না, কিন্তু আজ 5 দিন জ্বরটা ছাড়ল না। ভারী দুর্বল হয়ে পড়েছেন। জ্বর ছাড়বার সময় সামলাতে পারলে হয়। গগন বললেন, আরে না না, আমি এতকাল দেখছি, কিছু ভয় নেই। দেখা যাক, অনেক বয়সটা হয়েছে কি না, তাই ভয় হয়। বলে ডাক্তারবাবু মৃদুমন্দ পদক্ষেপে প্রস্থান করলেন। ডাক্তারবাবুর কথাই সত্য হল। ভোরবেলায় প্রাণ পাখি বৃদ্ধের দেহপিঞ্জর ছেড়ে গেল।
মৃত্যুর পূর্বে 2-1 মিনিটের জন্য মাত্র তাঁর চেতনা হয়েছিল। তখন তিনি শুধু বলেছিলেন, নবু নবু এসেছে। বাড়িতে ক্রন্দনের রোল উঠলে পাড়ার লোক দুটি একটি করে এসে সমবেত হতে লাগল। সকলেই বলল, তা বেশ গেছেন, খুব গেছেন, বয়স হয়েছিল, তোমাদের সব রেখে গেছেন, এ তো ওর সৌভাগ্য। তবে নবু কাছে থাকলেই ভালো হতো। সৎকারের সমস্ত আয়োজন হতে লাগল। সেখানে সত্যচরণ নামে একটি যুবক দাঁড়িয়েছিল। সে নবকুমারের একজন বিশেষ বন্ধু। তার হাতটি ধরে গগনচন্দ্র বললেন, তুমি বাবা গিয়ে নবুকে একখানি টেলিগ্রাম করে দাও, আমার আর হাত পা সরছে না। সত্যচরণ বলল, আচ্ছা, আমি আপিস যাওয়ার সময় স্টেশন থেকে টেলিগ্রাম করে দেব এখন। সত্যচরণ কলকাতায় চাকরি করে, রোজ 9টার ট্রেনে আপিস যায়। সেদিনটি শোকের মধ্যে কেটে গেল। সন্ধ্যা হলে সকলে দুগ্ধাদি পান করে সকাল সকাল শয়ন করল। গগনচন্দ্র বিপত্নিক, তিনি একা এক ঘরে শয়ন করেছিলেন। অনেক রাত্রি হল, গৃহের কোথাও কোনো সাড়া শব্দ নেই। কেবল গগনচন্দ্র তাঁর শয্যায় এপাশ ওপাশ করছেন। শোকটা যেন তাঁরই সর্বাপেক্ষা অধিক লেগেছে। এটি শোক না আতঙ্ক? দুটি নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একটি মরলে অপরটির সহজেই একটি আতঙ্ক উপস্থিত হয়। তার মনে হয়, এবার তো আমার পালা এলো। যা হোক, ক্রমে রাত্রি গভীর হল। গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করে উঠলেন। অন্ধকারে অতি সন্তর্পণে নিজের ঘরের খিলটি খুলে খালি পায়ে বাইরে এসে দাঁড়ালেন। জমাট অন্ধকার, তার উপর আকাশে মেঘ করেছে। মাঠের প্রান্তে শিয়াল একটা ডেকে উঠল। গগনচন্দ্র ক্ষণকাল নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হলেন। যে ঘরে গত রাত্রে বৃদ্ধের মৃত্যু হয়েছে সে ঘরটি আজ তালাবন্ধ। গগনচন্দ্র নিঃশব্দে তালাটা খুলে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেন। ভয় তার বুকটা দূর দূর করে উঠল। হায় ভ্রাতৃস্নেহ! এত রাত্রে নিদ্রাহীন চোখে ভাই বুঝি ভাইয়ের মৃত্যুশয্যাটি একবার দেখবার জন্য ও অশ্রুপাত করবার জন্য এসেছেন। গগনচন্দ্র আগের মতো সাবধানতার সঙ্গেই ঘরের দুয়ারটি প্রথমে বন্ধ করে দিয়ে একটি দেশলাই জ্বাললেন। প্রদীপটি জেলে সেই লোহার সিন্দুকটির দিকে অগ্রসর হলেন। সিন্দুকটির ওপর থেকে একটি ভাঙা কাঠের হাতবাক্স, একখানি ছিন্ন মহাভারত ও কয়েকটি খালি ওষুধের শিশি নামিয়ে সিন্দুকটি খুলে ফেললেন। কয়েকটা কাপড়ের পুঁটলি, সেগুলো নামাবার পর নিচের দিক থেকে পুরনো লাল চেলি বাঁধা একটা ছোট পুঁটুলি বের হলো। সেইটি খুলে দেখলেন তার মধ্যে তাড়াবন্দি অনেক নোট রয়েছে। তা দেখা মাত্র সেই ক্ষীণা লোকে সেই মৃত্যুকক্ষে গগনচন্দ্রের মসীকৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপংক্তির ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। দ্রুত হাতে অন্য পুঁটুলিগুলো যথাস্থানে রেখে দিয়ে গগনচন্দ্র সিন্দুকটি বন্ধ করে ফেললেন। মহাভারত, ভাঙা বাক্স ও ওষুধের শিশিগুলি তার উপর আগের মতো সাজিয়ে রেখে প্রদীপ নিভিয়ে দুয়ারে তালা দিয়ে নিজের শয্যাগৃহে এসে উপস্থিত হলেন। দুয়ারটি বন্ধ করে প্রদীপ জেলে গগনচন্দ্র শয্যার উপর বসে পড়লেন। বালিশের নিচে তার চশমার খোলটি ছিল। চশমাটি চোখে লাগিয়ে নোটের তাড়াগুলো নিরীক্ষণ করতে লাগলেন। কেবল 10 টাকার নোট, একখানিও নম্বরওয়ারি নোট তাতে ছিল না। একটি তাড়া খুলে নোটগুলি সাবধানে গণনা করে দেখলেন 100টি আছে, 1000 টাকা। প্রত্যেক তাড়া খুলে একে একে গুনলেন, প্রত্যেকটিতেই 1000 টাকা করে। এমন 10টি তাড়া ছিল, 10,000 টাকা। একবার গুনে তৃপ্তি হল না। গগনচন্দ্র নোটগুলি বারংবার গুনে গুনে দেখতে লাগলেন। এমন করতে করতে ভোর হয়ে পড়ল। তখন তিনি পুঁটলিটি নিজের সিন্দুকে বন্ধ করে প্রদীপ নিভিয়ে ঘরের বাইরে এলেন।
দু একটি কাক ডাকতে আরম্ভ করেছে। অল্প অল্প আলো হয়েছে। গাড়ুটি হাতে করে বাড়ির বাইরে গিয়ে আমবাগানের ভেতর দিয়ে গগনচন্দ্র পুষ্করিণীর তীরে উপস্থিত হলেন। তখনও কোথাও জনমনুষ্যের দেখা নেই। প্রথমেই গগনচন্দ্র দাদার লোহার সিন্ধুকের চাবিটি ছুঁড়ে পুষ্করিণীর মধ্যখানে নিক্ষেপ করলেন। তারপর হাত মুখ ধুয়ে গাড়ুতে জল ভরে ধীরে ধীরে বাড়ি ফিরে এলেন। এই দিন বেলা 9টার সময় প্রবাস থেকে সদ্য পিতৃহীন নবকুমার বাড়ি এসে পৌঁছল। সে ইতিমধ্যেই নিজের সাধারণ বেশ পরিত্যাগ করেছে, কাঁচা পড়েছে, খালি পায়ে এসেছে। নবকুমার বাড়ি পৌঁছবার সঙ্গে সঙ্গে আর একবার ক্রন্দনের ধ্বনি উঠল। তা শুনে প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিতে লাগল। সকলে বলল, নবু, কেঁদো না বাবা, চুপ করো, বাপ মা কি আর কারো চিরদিন থাকে? এই তোমার খুড়োমশাই রয়েছেন, ইনি এখন তোমার বাপ হলেন, চুপ করো বাবা। প্রতিবেশীরা গৃহ ত্যাগ করে যাবার সময় পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগল, আহা, গগন চক্রবর্তী বুড়োর চেহারাটা কি হয়ে গেছে দেখেছ একদিনে? চোখ টোক সব একেবারে বসে গেছে। একজন বলল, আহা, ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামুনের। চোখ বসার আসল কারণ যে সারা রাত্রি জাগরণ ও মনের অঙ্গনে শয়তানের তাণ্ডব নৃত্য, তা কেউই অনুমান করতে পারল না। যথাসময়ে নবকুমার খুড়োমহাশয়ের সঙ্গে বসে হবিষ্যান্ন ভোজন করল। ভোজনান্তে গগনচন্দ্র মাদুর পেতে বসে তামাক খেতে লাগলেন। নবকুমার তাঁর কাছে বসেছিল। খুড়ামহাশয় বললেন, শ্রাদ্ধ শান্তির তো আয়োজন এই বেলা থেকে করতে হবে, তার টাকা কড়ি কিছু এনেছ? নবকুমার বলল, টাকা কড়ি আমি কোথায় পাবো? বাবার সিন্দুক থেকে কিছু বেরোতে পারে বোধ হয়। আচ্ছা, তা দেখো যদি কিছু থাকে। চাবিটা? চাবি? চাবি কোথায় তা তো বলতে পারি নে, হয়তো বৌমাকে দিয়ে গেছেন, জিজ্ঞাসা করো দেখি। নবকুমার গিয়ে সাবিত্রীকে জিজ্ঞাসা করল। সাবিত্রী বলল, তাকে সে দিয়ে যায়নি। শেষ পর্যন্ত তার কোমরের ঘুমশিতে সে দেখেছিল খুড়োমশাই হয়তো খুলে নিয়ে থাকবেন। না, উনি তো বললেন চাবি কোথায় কিছুই জানেন না। নবকুমার ফিরে এসে খুড়োমশাইকে এই কথা বলল। তিনি বললেন, তাঁর কোমরে ছিল, তা তো লক্ষ্য করিনি, তবে হয়তো তাঁর চিতায় উঠেছে। নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলল, ওইটা আপনি লক্ষ্য করলেন না? খুড়ামশাই হুঁকো নামিয়ে কাঁদো কাঁদো স্বরে বললেন, আরে বাবা, সে সময় কি আর আমার চাবি সিন্দুক টাকা কড়ি ভাববার মতো মনের অবস্থা ছিল? সেসব তোমরা পারো। নবকুমার কিছুক্ষণ নীরব রইল। খুড়ামশাই ধূমপান করে যেতে লাগলেন। শেষে নবকুমার বলল, তবে এখন উপায়? উপায় আর কি, কামার ডাকিয়ে সিন্দুক খোলাতে হবে। কামার ডাকিয়ে সিন্দুক খোলানো হলো। তা থেকে কেবল গোটা 30 টাকা আর নবকুমারের পরলোকগতা জননীর খান কয়েক সোনার উপর পুরনো অলংকার বের হলো। এই দেখে নবকুমার তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারও বরাবর মনে ধারণা ছিল যে তার পিতার সিন্দুকে নগদ 10,000 টাকা আছে। তার মনে বিশ্বাস হলো খুড়ামশাই সেই টাকা সরিয়েছেন, অথচ তার সাক্ষী সাবুত কিছুই নেই। খোলা সিন্দুকের সামনে নবকুমার বসে ভাবছিল। এমন সময় খুড়ামশাই এসে জিজ্ঞাসা করলেন, কিছু পেলে? সিন্দুক থেকে যা বের হয়েছিল নবকুমার তা দেখালো। পরে জিজ্ঞাসা করল, 10,000 টাকা ছিল যে কোথায় গেল? গগনচন্দ্র আশ্চর্য হয়ে বললেন, কত টাকা? 10,000। খুড়োমশাইয়ের মুখখানি বিবর্ণ হয়ে গেল। একটু কাষ্ঠ হাসি হেসে তিনি বললেন, 10,000 টাকা? পাগল, কোথায় পাবেন তিনি? নবকুমার বলল, কেন, সকলেই তো বলতো এই সিন্দুকে তাঁর 10,000 টাকা আছে। আরে সকলে তো সব জানে,
কেন, দাদা তো সর্বদাই বলতেন তার এক পয়সাও নেই। তুমি পশ্চিম থেকে যা টাকা কড়ি পাঠাতে মাঝে মাঝে তাই খরচপত্র করতেন, আর 2-5 টাকা জমিয়েছিলেন। হ্যাঁ, 10,000 টাকা! 10,000 টাকা কি সোজা কথা রে বাবা! নবকুমার আর কি করবে? নীরবে মনে সন্দেহ ও রাগ হজম করে যথাসময়ে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করল। অল্পদিন পরেই তার ছুটি ফুরালো। ভগ্ন হৃদয় নিয়ে কর্মস্থানে ফিরে যেতে হবে। এতদিন তার পিতার সেবা শুশ্রূষার জন্য স্ত্রীকে বাড়িতে রেখেছিল, এবার সাবিত্রীকে সে পশ্চিমে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবে। স্ত্রীকে বলে গেল পূজার ছুটি হতে আর বেশি দেরি নেই, ইতিমধ্যে একটা বাসা ঠিক করে পুজোর সময় এসে তাকে নিয়ে যাবে। নবকুমার কলকাতায় এলো। পুরনো গয়নাগুলো বিক্রয় করবে, কিছু কাপড় কেনবারও প্রয়োজন আছে। সারাদিন বউবাজারে ও বড় বাজারে ঘুরে 250 টাকায় গয়নাগুলি বিক্রয় করল। বড় বাজারে একটা কাপড়ের দোকানে বসে কিছু কাপড় কিনল। তার পকেট বুকে নোট ছিল। টাকা দেবার জন্য পকেট বুক বের করতে গিয়ে দেখে পকেট বই নেই। গাঁট কাটায় কখন চুরি করেছে জানতে পারেনি। বিপদের ওপর বিপদ। সেই পকেট বুকে তার রিটার্ন টিকিটখানি পর্যন্ত ছিল। 250 টাকার নোট ছিল, খানকতক পুরনো চিঠিপত্র ছিল। দোকানের কাপড় দোকানে রেখে নবকুমার বাসায় ফিরে এলো। আজ পাঞ্জাব মেলে কর্মস্থানে ফিরবে ভেবেছিল, এমন টাকা নেই যে নতুন টিকিট কিনে ফিরে যায়। ভাবল পরদিন সত্যচরণ এলে আপিসে তার সঙ্গে সাক্ষাৎ করে কিছু টাকা ধার নিয়ে নেবে। দুঃখে ম্রিয়মান হয়ে কোনো রকমে নবকুমার বাসায় রাত্রি যাপন করল। সকালে তখনও নবকুমার শয্যা ত্যাগ করেনি। বাসার একটি মোটা বাবু একটি সংবাদপত্র হাতে করে এসে বললেন, নবকুমার বাবু, দেখুন ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। কাল যে আপনার পকেট বুক চুরি হয়েছিল সেটা একটা খুব মঙ্গল বলতে হবে। নবকুমার আশ্চর্য হয়ে বলল, কেন, ব্যাপারটা কি? স্থূল কলেবর যুবকটি সংবাদপত্র থেকে পাঠ করলেন। গত রাত্রে পাঞ্জাব মেল আসানসোলের নিকট পৌঁছিলে একটি মালগাড়ির সঙ্গে ভীষণ কলিশন হইয়া যায়। 2-3খানি যাত্রী গাড়ি চূর্ণ হইয়াছে। ড্রাইভার অত্যন্ত আহত হইয়া হাসপাতালে আছে। যাত্রীগণের মধ্যে 6 জন মৃত ও 22 জন সাংঘাতিক রকম আহত। মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল। স্থূলবাবুটি বললেন, কীরকম, আপনিও মরেছেন নাকি? নবকুমার বলল, হ্যাঁ, বোধহয় আমার নামের অন্য কেউ। যুবকটি হেসে বললেন, হে, আপনি নবকুমারের ভূত নন তো? কি জানি মশাই, বিশ্বাস নেই। বলে বাবুটি চলে গেলেন। এ কথা শুনে নবকুমারের মাথায় 2-1টা কথার উদয় হলো। সে সকাল সকাল আহার সেরে সত্যচরণের কাছে টাকা ধার করে আসানসোল চলে গেল। সেখানে গিয়ে পুলিশ অফিসে সন্ধান হলো। জিজ্ঞাসা করল, একজন নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে, আপনারা তার নাম জানলেন কি করে? দারোগা বলল, তার পকেট থেকে এই পকেট বুকটি বেরিয়েছে। নবকুমার দেখল তারই পকেট বুক। তাতে তার নোট, চিঠি, রিটার্ন টিকিট সবই রয়েছে। যা মনে করেছিল তাই, সেই গাঁটকাটাই তবে মারা পড়েছে। পাপে এমন হাতে হাতে প্রতিফল আজকাল প্রায়ই দেখা যায় না। দারোগা জিজ্ঞেস করল, আপনি কে? আমি নবকুমারের একজন বন্ধু। লাশের কি হবে? অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি। লাশের আত্মীয়রা একে কেউ জ্বালাবার বন্দোবস্ত করে তো করবে, নইলে আমরা পুঁতে ফেলব। নবকুমার একবার ভাবল পুঁতেই ফেলুক। তার মাথায় এই সময় একটা মতলব পাকা হয়ে আসছিল। ভাবল, যদি সংবাদ পেয়ে খুড়ামশায় আসেন তো লাশ দেখেই জানতে পারবেন সে নয়। দারোগার কাছে লাশ জ্বালাবার অনুমতি চাইল। দারোগা বলল, আর এইসব টাকা কড়ি লাশের ওয়ারিশনকে? লাশের এক স্ত্রী আছে, খুড়া আছে।
স্ত্রী ওয়ারিশ, খুড়াকে খবর দিলে এসে টাকা নিয়ে যাবে। দারোগা খুড়োর ঠিকানা নোট করে নিল। লাশ জ্বালিয়ে নবকুমার কলকাতায় ফিরে এলো। স্থূল বাবুটি জিজ্ঞাসা করলেন, কি মশাই, খবর কি? নবকুমার গম্ভীরভাবে বলল, গিয়ে দেখলাম আমি নই, আর একজন মরেছে বটে। বাবুটি বললেন, তবু ভালো। পরদিন সত্যচরণের আপিসে গিয়ে নবকুমার তার সঙ্গে দেখা করল। শুনল, যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ যায় না, তবুও লোকমুখে বাড়ির লোক তার মৃত্যু সংবাদ পেয়েছে। সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করে নবকুমার বাসায় ফিরে এলো। সন্ধ্যাকালে গগনচন্দ্র বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন। পাড়ার 2-4 বৃদ্ধ বসে আছেন। গতকাল নবকুমারের শ্রাদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধের যেমন ঘটা করে হয়, যুবকের শ্রাদ্ধ সেরূপ হয় না। গগনচন্দ্র আসানসোল থেকে নবকুমারের যে 250 টাকার নোট এনেছিলেন, তার মধ্যে কেবল 85 টাকা খরচ করে শ্রাদ্ধ করেছেন। বাকি 200 টাকা নবকুমারের বিধবাকে দিয়েছেন। সাবিত্রী যখন সধবা ছিল, তখন সর্বত্র তার যে একটা সুনাম ছিল, সম্প্রতি তাতে অত্যন্ত আঘাত লেগেছে। যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে, সেই দিন মাত্র সে অত্যন্ত কাঁদাকাটি করেছিল। রাত্রে সত্যচরণের স্ত্রী এসে তাকে অনেক সান্ত্বনা দিল। পরদিন থেকে সে মুখখানি বিমর্ষ করে থাকে বটে, কিন্তু সদ্য বিধবার যেরূপ হওয়া উচিত তার কিছুই দেখা যায় না। প্রায় রোজই দ্বিপ্রহরে সত্যচরণের স্ত্রীর কাছে যায়। এই অবস্থায় এমন করে পাড়া বেড়ানো কি তার উচিত? এরূপ অস্বাভাবিক বালবিধবা তো হিন্দুগৃহে দেখা যায় না। সমবেত বৃদ্ধগণের মধ্যে হুঁকাটি নিয়মিত রূপে পরিক্রমণ করতে লাগল। এ সভাটি আজ প্রায় নীরব। কেবল মাঝে মাঝে কেউ কেউ বলে উঠছিলেন, সংসার অনিত্য, সকলই মায়া। কেউ বলছেন, হা, নবকুমার বড় ভালো ছেলে ছিল, আজকালকার দিনেও এরকম প্রায় দেখা যায় না। একটু পরে বাইরে দ্রুত পদশব্দ শোনা গেল। মুহূর্ত পরে বাড়ির চাকর চিনিবাস হাঁপাতে হাঁপাতে গলদঘর্ম হয়ে 2 চোখ কপালে তুলে বৈঠকখানার ভেতর প্রবেশ করল। হাঁপাতে হাঁপাতে শুধু 2 বার বলল, কথা কথা। তার মুখে আর কোনো বাক্য নিঃসরণ হলো না। লোকটা সেখানেই মূর্ছিত হয়ে পড়ল। সকলেই অত্যন্ত বিস্মিত ও ভীত হয়ে প্রচলিত উপায়ে তার মুখে জল দিয়ে তাকে পাখার বাতাস করে ক্রমে তার চেতনা সম্পাদন করলেন। ক্রমে লোকটা সুস্থ হতে লাগল। সকলে তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি রে চিনিবাস, অমন করলি কেন? চিনিবাস তখন ভয়ে শিউরে বলল, রাম 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 রাম, ভূত গো কর্তা। এর মধ্যে যে বৃদ্ধ বাল্যকালে কিঞ্চিত ইংরাজি পড়েছিলেন, তিনি বললেন, হ্যাঁ, দূর বেটার চাষা, ভূত কি, ভূত আছে নাকি? চিনিবাস চোখ কপালে তুলে বললে, ভূত নাই, ওই পুকুর ধারে বাঁশতলায় দেখো গা ঠাকুর। অনেক প্রশ্নাদির পর ক্রমে ক্রমে চিনিবাস বলল, কিছু আগে যখন সে পুকুরে বাসন মেজে ফিরছিল, তখন সেই পুকুরের ঈশান কোণে বাঁশঝাড়ের তলায় অন্ধকারে দেখল আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা একটা কি বেড়াচ্ছে। কাছাকাছি হওয়া মাত্র পদার্থটা কাছে এলো, ঠিক নবকুমারের মতো চেহারা, আর বলল, ওরে চিনে, একবার খুঁড়ো মশাইকে ডেকে দিতে পারিস? তা শোনা মাত্র চিনিবাস সমস্ত বাসন ও পাথরবাটি সেখানে আছড়ে ফেলে পালিয়ে এসেছে। এ শুনেই খুড়ামশাই রাম নাম উচ্চারণ করতে লাগলেন। বললেন, ঠিক দেখেছিস? রাম 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 রাম। ঠিক না তো কি বেঠিক দেখেছি কর্তা? ওরে বাবা রে, আর আমি সন্ধ্যেবেলায় বাসন মাজিতে যাব না। পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বললেন, চক্রবর্তী মশাই, ওই কথা আপনি বিশ্বাস করছেন? বেটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে, তাই এসে ওইসব ওজোর করছে। কিন্তু বক্তার হৃদয়ের ভেতরটা গোপনে দূর দূর করতে লাগলো। সে সন্ধ্যা তো কাটল,
তারপর 3-4 দিন ধরে পাড়ার ভদ্রলোকেরা এসে গগন চক্রবর্তীর কাছে সংবাদ দিলেন, কেউ দিঘির ধারে, কেউ ভাঙা শিব মন্দিরের কাছে, কেউ অন্য কোথাও নবকুমারকে দেখেছেন। পূর্বোক্ত নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যার পর বের হতে দেখা যায় না। অন্যান্য বৃদ্ধেরা গগন চক্রবর্তীর বৈঠকখানায় এসে বলতে লাগলেন, শাস্ত্র তো আর মিথ্যে হবার নয়, অপঘাত মৃত্যুটা হলো কি না ওই রকম তো হবারই কথা। বছরটা পুরুক, গয়ায় গিয়ে প্রেতশিলায় একটা পিণ্ডি দিয়ে দাও, উদ্ধার হয়ে যাবেন। একদিন সন্ধ্যার পর খুড়ামশায় পুষ্করিণীর তীর থেকে মুখ ধুয়ে জলভরা গাড়ুটি হাতে নিয়ে আমবাগানের ভেতর দিয়ে ফিরছিলেন। সহসা এক শ্বেত বস্ত্র পরিহিত মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তার মুখটি ছাড়া সমস্ত গাত্র বস্ত্রে আবৃত ছিল। আত্মপ্রকাশ করা মাত্র সে বলল, খুড়ামশাই, সেই 10,000 টাকা। আর কিছু শোনার আগেই খুড়োমশাই সেইখানে গাড়ু আছড়ে ফেলে রাম রাম শব্দ করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালেন। পরদিন অমাবস্যা। সন্ধ্যার পর খুড়োমশাই আর বাড়ির বাইরে হলেন না। রাত্রি 9টার সময় আহার করে শয়ন করলেন। যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন, রাত্রি আন্দাজ 12টার সময় গায়ে কার অতি শীতল হাতের স্পর্শে খুড়োমশাইয়ের নিদ্রাভঙ্গ হল। খুড়োমশাই চমকে ঘুমের ঘোরে বললেন, কেউ? অন্ধকারের মধ্যে থেকে শব্দ হলো, আমি নবকুমার। শোনা মাত্র খুড়ামশাইয়ের ঘুমের ঘোর চট করে ছেড়ে গেল। ভূত বলল, সে 10,000 টাকা আমার বউকে যতদিন না দিচ্ছ ততদিন রোজ আসবো তাগাদা করতে, রোজ আসবো, রোজ আসবো বলে নবকুমার চুপ করল। খুড়োমহাশয়ের নিঃশ্বাস তখন ঘন ঘন বইতে লাগলো। ক্রমে তাঁর দাঁত ঠকঠক করে মূর্ছা উপস্থিত হল। নবকুমার তখন মেঝের ওপর থেকে বরফ বাঁধা পুঁটলিটি তুলে নিয়ে খোলা জানলার কাছে গিয়ে একটা গরাদ সরিয়ে বের হলো। বাইরে কিছু দূরে সত্যচরণ অপেক্ষা করছিল। পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ আপিস থেকে ফিরে এসে তারই ঘরে লুকিয়ে থাকা নবকুমারকে সংবাদ দিল, খুড়ামশায় তার সাথে এক ট্রেনেই কলকাতায় গিয়েছিলেন। সাবিত্রীর নামে 10,000 টাকার কোম্পানির কাগজ কিনে এনেছেন। সত্যচরণ জিজ্ঞাসা করেছিল, এ টাকা কোথা থেকে এলো? গগনচন্দ্র বলেছিলেন, টাকাটা ওই ছিল আমার দাদার। সকলে যে বলতো তার 10,000 টাকা আছে, তা দেখছি মিথ্যে নয়। কিন্তু তার ওই লোহার সিন্দুক থেকে বেরোয়নি। এই কালকে রাত্রে হঠাৎ তার পুরনো টিনের বাক্স খুলে দেখি এই এক টুকরো লাল চেলিতে মোড়া 10,000 টাকার নোট। দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হলো আর কি। আহা, আর যদি নবু বেঁচে থাকতো, পিতৃধন। যা হোক, ওই বিধবাটারও তো উপায় হলো। এরপর নবকুমার কলকাতায় গিয়ে খুড়ামহাশয়কে এক চিঠি লিখল। সে শুনে দুঃখিত হয়েছে যে তার মৃত্যুর একটা গুজব উঠেছে এবং শ্রাদ্ধশান্তিও হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবিক সে বেঁচে আছে এবং একটু কাজের উপলক্ষেই স্থানান্তরে গিয়েছিল। অমুক তারিখে সে বাড়িতে আসবে এবং একদিন থেকে স্ত্রীকে নিয়ে পশ্চিমে যাত্রা করবে। নবকুমার বাড়ি এসে শুনল খুড়ামহাশয় কি একটা জরুরি কাজ উপলক্ষে গ্রামান্তরে গিয়েছেন। স্ত্রীকে নিয়ে সে পশ্চিম চলে গেল।